আগে বিএনপি নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। এবং ওই বিএনপি আমলে যে শত শত মামলা হয়েছে ওগুলি কি বিচার হয়েছে? এইসব মামলার ভবিষ্যৎ অন্ধকার, এইভাবে ফৌজদারি মামলা হয় না। এখন যারা মামলা করছেন তাদের উচিত সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তিস্তার পানি বন্টন আন্তর্জাতিক আইন মেনে হতে হবে, চুক্তি নিয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, পিটিআইকে ডক্টর ইউনূস। ছাত্র জনতার আন্দোলনের ফসলকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, অভিযোগ বিএনপির। গুলশানে গণফোরাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক। আন্দোলনরত পোশাক শ্রমিকদের যৌক্তিক সব দাবি মেনে নেবে বিজিএমইএ, ছাঁটাই হবে না কোনো শ্রমিক। শিল্প বাঁচাতে কাল থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান নেতাদের। ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম, উত্তর নেই ব্যবসায়ীদের। ক্রেতার ক্ষোভ, সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। এবং নতুন শিক্ষাবর্ষের 3 মাস বাকি থাকলেও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। জানুয়ারিতে সব শিক্ষার্থীকে বই দেয়া নিয়ে শঙ্কা, মার্চের আগে শেষ হবে না ছাপানোর কাজ। তিস্তার পানি বন্টন চুক্তি ইস্যুতে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। শুক্রবার এ সাক্ষাৎকারটি প্রকাশ করে পিটিআই। বাংলাদেশ ও ভারতের মধ্যে এক দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। এ নিয়ে দুদেশের মধ্যে চুক্তির কথা হচ্ছে বিগত কয়েক বছর ধরে, কিন্তু আশ্বাসেই ঝুলে আছে তিস্তা ইস্যু। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া সাক্ষাৎকারে উঠে আসে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ইস্যু। শুক্রবার ওই সাক্ষাৎকারটি প্রচার করা হয়। পিটিআইকে ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেও মত তার। বাংলাদেশের সম্প্রতি ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গেছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোয় তা আলোর মুখ দেখেনি। এ বিষয়টি সমাধানের আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। সংস্থাটি চেতনার পুনর্জীবনের মাধ্যমে আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে বলেও মন্তব্য তার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বন্যার পানি কমতে শুরু করলেও এখনও ভোগান্তিতে নোয়াখালী, লক্ষ্মীপুরের বাসিন্দারা। এখনও আশ্রয় কেন্দ্রেই কারো কারো দিন কাটছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। পানিতে টুইটম্বুর চারপাশ, যাতায়াতে ভোগান্তি বেড়েছে বন্যা কবলিতদের। খাবার, বিশুদ্ধ পানির সংকটে দুর্বিষহ জীবন পার করছেন দুর্গতরা। লক্ষ্মীপুরে কয়েকদিন ধরে বন্যার পানি কমতে শুরু করেছে। পৌরসভার অধিকাংশ সড়কের পানি নেমে গেলেও বেশ কিছু এলাকায় হাঁটু সমান পানি। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। উঁচু জায়গা তৈরি করে কোনোরকম রান্না বান্না করে খেয়ে না খেয়ে দিন পার করছে তারা। জেলায় এখনও পানিবন্দী 5 লাখের বেশি মানুষ। বিশুদ্ধ পানির সংকট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে বানভাসীরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় বন্যার পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। এতে নষ্ট হচ্ছে জমির ফসল, মারা যাচ্ছে গবাদি পশু। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। আমাদের পাকঘরটা সব শুকিয়ে গেছে এবং কি ঘরের ভিতরে হাঁটুর নিচ পর্যন্ত উঠছে পানি। এখনো পানিবন্দি আছি, হাঁস গেছে, মুরগি গেছে, আমাদের অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আমরা আছি। প্রশাসনের মাধ্যম থেকে এলাকাবাসীকে যদি একটু দেখে তাহলে মনে হয় যে ভালো হবে, কারণ অনেক মানুষ এখনো পানিবন্দী। সব বাঁধ দেওয়ার কারণে পানিটা না আমি ধীরে ধীরে এখন আমরা খুব দুর্ভোগ আছি। নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে কোনোরকম দিন কাটাচ্ছেন বন্যা কবলিতরা। পানি কমলেও মাথা গোজার ঠাইটুকু হারিয়ে নিঃস্ব তারা। বাড়ছে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্তের সংখ্যা। পানি যত
কমতেছে তত আমাদের বিপদ মনোযোগী বাড়তেছে, যেমন ঘরগুলো পড়ে যেতেছে। যে অবস্থায় আছি, যে জনজীবন প্রায় বিপন্ন অবস্থায় আছি। 20 দিন ধরে পানিবন্দী এসব মানুষ সরকারি বেসরকারি ত্রাণ সহযোগিতা চাচ্ছেন। শামিমা শাম্মী, সময় সংবাদ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল নষ্ট করতে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম, ন্যাব ভাসানী ও পিপলস পার্টির নেতাদের নিয়ে শুক্রবার বিকেলে লিয়াজো কমিটির বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অভিযোগ করেন, দেশে অস্থিরতা তৈরি করে অর্থনীতি সহ সকল শিল্প কারখানা ধ্বংসে একটি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলারও আহ্বান জানান তিনি। বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলোতে, ওষুধ কারখানাগুলোতে, গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে। যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে। এর আগে বিকেলে রাজধানীর রামপুরায় নিহত রিকশা চালক সাগরের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নানান প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, কালো টাকা ছিটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তিরা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এইখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? যারা পরাজিত হয়েছেন কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সকালে শনির আখড়া বালুর মাঠে হতাহতদের স্বজনদের সঙ্গে মত বিনিময় করেন দলটির নেতারা। পরে নিহত 25 জনের প্রত্যেকের পরিবারকে নগদ 2 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারও দাবি করেন তিনি। জননেতা জনাব জুলুম শাহীর অবসান ঘটানোর ক্ষেত্রে শহীদ পরিবারের, আহত পঙ্গু পরিবারের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদেরকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে দাবি জানাতে চাই, অগ্রাধিকারের ভিত্তিতে এই গণহত্যাকারী শেখ হাসিনা, তার দল এবং তার সহযোগী শক্তি যারা ভূমিকা পালন করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র 3 মাস বাকি থাকলেও এখনও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। শুধু তাই নয়, কয়েকটি শ্রেণীতে হয়নি টেন্ডারও। এখনও ছাপা শুরু না হওয়ায় জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। তবে চ্যালেঞ্জ থাকলেও যথাসময়ে বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। প্রতি বছরের মতো 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় 35 কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার। তবে বছর শেষ হতে 3 মাস সময় বাকি থাকলেও এখনও 4টি শ্রেণীতে ছাপা কাজের প্রথম ধাপ টেন্ডার প্রক্রিয়ায় শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 6টি শ্রেণীর টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় বই ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
আগামী শিক্ষাবর্ষে ৮ম শ্রেণী পর্যন্ত প্রচলিত কারিকুলামের বই থাকবে বলে সিদ্ধান্ত হলেও এসব বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কন্টেন্টে নানা পরিবর্তনের মাধ্যমে তা পরিমার্জন করা হবে। আর নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের বই দেওয়ার কথা বলা হলেও তাতেও আসবে নানা পরিবর্তন। আর মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ আবার চালু হওয়ায় বাড়ছে বইয়ের সংখ্যাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের হাতে সময় মতো বই পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মুদ্রণ সংশ্লিষ্টরা সচেষ্ট হলে এই সময়েই কাজ শেষ করা সম্ভব বলে মনে করছে বোর্ড। কিছুটা চ্যালেঞ্জ আছেই, তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিতভাবে ওনারা যেরকমভাবে বললেন যে রাষ্ট্রের স্বার্থে সকলে যদি একযোগে কাজ করে, দিনরাত কাজ করে, আমার ধারণা যে এগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। জানুয়ারিতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও নবম ও দশম শ্রেণীর বই পেতে মার্চ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা তাদের। 9-10-এর যে বই সেটি কোনো ক্রমে মার্চের আগে ছাত্ররা পাবে না। এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে আলোকে এবং আমাদের মেশিনের যে ক্যাপাসিটি তার আলোকে এবং কারিকুলামে যে কারেকশন হবে সেই কারেকশনটা যত দ্রুত করতে পারবে তত আমাদের জন্য কল্যাণকর, এনসিটিভির জন্য কল্যাণকর। পুরো প্রক্রিয়া সময় মতো শেষ করতে পরিমার্জনের পাশাপাশি পাণ্ডুলিপি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করার পরামর্শ মুদ্রণ শিল্প সমিতির। সিট মেশিনের জন্য শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনরত পোশাক শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। শুক্রবার বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, পর্যায়ক্রমে শ্রমিকদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বিজিএমইএ। এ অবস্থায় শান্তিপূর্ণভাবে আগামীকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে আশার কথা জানান বিজিএমইএ সভাপতি। শুক্রবার বিকেলে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সাভার, আশুলিয়া, গাজীপুরের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। পরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা তুলে ধরেন কারখানা বন্ধ রেখে আন্দোলনের ভয়াবহ পরিণতির চিত্র। অনেক ব্র্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে, বলতেছে এই সপ্তাহটা দেখব, যদি সামনের সপ্তাহ থেকে ফ্যাক্টরিগুলো না চলে আমাদের বিকল্প ব্যবস্থা করলে ইন্ডিয়াতে, পাকিস্তানে, আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা ভিয়েতনাম, কম্বোডিয়াতে চলে যাবে, তাহলে কিন্তু 40 লক্ষ মানুষ বিপাকে পড়ব, গার্মেন্টসের মালিকদের কিন্তু কিছু হবে না। এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, যেমন ছাঁটাই হবে না কোনো শ্রমিক, তেমনি জানানো হয় মেনে নেওয়া হবে তাদের যৌক্তিক দাবি। তাই দাবি আদায়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। আলোচনার একটা সুফল হচ্ছে, তারা আপনাদের সকল দাবিগুলো, সমস্যাগুলো বিবেচনায় নেবেন, এটা বলছেন। আমরা একমত হয়েছি যে ইতিমধ্যে যে সমস্ত কারখানায় ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল সেগুলো বাদ দেওয়া হবে এবং ভবিষ্যতে আর কোনো ব্ল্যাক লিস্টেড হবে না। আমরা সকলে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা পোশাক শিল্পকে টিকিয়ে রাখেন এবং এই জন্য যার যে ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন যথাযথভাবে কাজে যোগদান করুন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনারা মালিকেরা দ্বিপক্ষীয়ভাবে আলাপ আলোচনা করুন এবং সেখানেও যদি সমঝোতা না হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। তবু আপনারা রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং কারখানার ভিতরে কাজ বন্ধ করে বসে থাকবেন না। পুরোদমে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিজিএমইএ এর সভাপতি জানান, কারখানা সচল রাখতে পারলে অনেক সহজ হবে শ্রমিকদের দাবি পূরণ করা। সমস্যার পাশাপাশি একটা পয়েন্টে ঐক্যমত বসেছেন যে আগে ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে, ইন্ডাস্ট্রি চালু রাখার পরে, ইন্ডাস্ট্রি বাঁচানোর পরে অন্যান্য সমস্ত আলোচনাগুলো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। আপনারা যে মেসেজ দিয়েছেন এই মেসেজটা সর্বস্তরে পৌঁছাবে এবং নিরবিচ্ছিন্ন পোশাক কারখানাগুলি চলবে। বিজিএমইএর তথ্য, গত এক বছরে নানা কারণে বন্ধ রয়েছে রপ্তানিমুখী 260 থেকে 270টি পোশাক কারখানা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভাঙছেই না ডিমের বাজারের সিন্ডিকেট। এবার প্রতি ডজনে দাম বেড়েছে 10 টাকা করে, কিন্তু কেন বেড়েছে তা জানা নেই বিক্রেতার। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে গিয়ে মুরগির দাম শুনেও স্বস্তি নেই ক্রেতার। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার আর সোনালী বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 20 টাকা বেশিতে। রাজধানীর কারওয়ান বাজারে ঢুকতেই মুরগি বিক্রেতারা জানালেন, সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালীর দাম। কারণ হিসেবে সম্প্রতি ফেনী, নোয়াখালী অঞ্চলে আকস্মিক বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করছেন তারা, যদিও তাদের এই দাবিকে অযৌক্তিক বলছেন ক্রেতারা। ব্রয়লার মুরগি আজ বিক্রি করতেছি 170 টাকা, বন্যার কারণে খামারগুলো বন্ধ ছিল। আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে, আর বাজারে তো প্রচুর
সাপ্লাই আছে। এই সপ্তাহে এসে ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। হুটহাট দাম বৃদ্ধির সঠিক কারণ না জানলেও পাইকারদের ঘাড়ে দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। যদিও ভোক্তাদের স্পষ্ট দাবি, সিন্ডিকেটের কারসাজিতেই বেশি দামে ডিম কিনতে বাধ্য হচ্ছেন তারা। ডিম গেছে সপ্তাহে বেচতেছি 150 টাকা ডজন, চলতি সপ্তাহে 160 টাকা করে বেচা লাগে। পাইকারি বাজারটার উপরে শতকরা 20 টাকা বাড়তি। সিন্ডিকেট আছে, ওরা নিজেদের মতো করে ডিমের দামটা নির্ধারণ করে, কারণ এটা তো মনিটরিং নাই। মাছ বাজারের বিক্রেতারা জানালেন, সরবরাহ বাড়ার পরও ইলিশ ছাড়া অন্য মাছের দাম কেন কমছে না তার উত্তর নেই তাদের কাছে। রুই কাতল সব আগের দামে, মাছের আমদানি বেশ ভালোই আছে, কিন্তু মাছের দাম কমতেছে। বাজার মূল্য আর একটু কমা উচিত। তবে আলু ও দেশি পেঁয়াজের বাজারে মিলছে দাম কমতির খবর। পাবনার পেঁয়াজ 12 টাকা 14 টাকা এরকম আসলো, আজকে 110 টাকা। ভারতে 106 টাকা কেজি, আর পাকিস্তানে হলো 92 টাকা কেজি। কম মনে পারো না। যদি প্রাইসটা একটু আমাদের আয়ত্তে আসতো, আমরা আর একটু ভালো থাকতে পারতাম। আলুদা নিম্নমুখী, আগে ছিল 48-49, এখন 46-47। এদিকে সবজির দাম কমতির দাবি বিক্রেতারা করলেও ক্রেতারা বলছেন উল্টো কথা। আজকের বাজারে পটল আছে 50 কেজি, ভিন্ডি আছে 40 থেকে 45 কেজি, চিচিং আছে 50-60 কেজি। যে সবজি আমি 3-4 দিন আগেও 25-30 টাকা করে কিনছি, আজকে 50 টাকা 70 টাকা। দামটা প্রথম কিছুদিন মানে আন্দোলনের পর থেকে কিছুদিন একটু কমছিল, কিন্তু না আবার আগের দামে চলে গেছে। কয়েক সপ্তাহ ধরে একই তালে চলতে থাকা মুদিপণ্যের বাজারে মাসের শুরুতে বিক্রি বৃদ্ধির বিপরীতে কমেছে আটা ময়দার দাম। আর গত সপ্তাহে এক দফায় মোটা চালের দাম কেজিতে 2-3 টাকা বাড়ার পর বর্তমানে বাজার রয়েছে স্থিতিশীল। নতুন করে আর বাড়ে নাই চালের দাম। একটু দ্রব্যমূল্যের দাম কম হয় তাহলে ভালো হয়। আটার দাম কমছে, চিনির দাম কমছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের চট্টগ্রামে আসা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে নগরের ইপিজেড এলাকায় ইপিজেড, বন্দর ও পতেঙ্গা থানার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় পরিষদের যৌথ প্রস্তুতি সভা। এতে উপস্থিত বক্তারা বলেন, যে কোনো যৌক্তিক আন্দোলনে সাধারণ মানুষের পাশে ছিল গণ অধিকার পরিষদ। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সক্রিয় করার দাবি জানানো হয়। যে সকল অনিয়ম, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে কোন দলের অবস্থান আমরা দেখি নাই, কিন্তু একটা মাত্র দল সাংবাদিকের মৃত্যুর প্রতিবাদ করেছে, নোয়াখালীর দর্শনে মৃত্যুবরণ করা নুসরাতের প্রতিবাদ করেছে, বুয়েট ছাত্র আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদ করেছে। সেই দলের নাম গণ অধিকার পরিষদ। সরকার বিরোধী প্রত্যেকটা দল যখন কোন প্রোগ্রাম করার মতো সুযোগ পাচ্ছে না আমেরিকার প্রেসিডেন্টের কারণে, তখন কিন্তু গণ অধিকার পরিষদ রাজপথে তাদের বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে কথা বলে গেছেন। কবি, কবিতা আর কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে হয়ে গেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক কবিতা নিয়ে হাজির হন আবৃত্তি শিল্পীরা। এদিকে বিশ্ব সাহিত্য কেন্দ্রেও উন্মুক্ত কবিতা পাঠের আয়োজন করা হয়। ও গান গাইতে পারে না, গান গাইতে দেয় না। কোন প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছো? পানি লাগবে পানি, বুক পেতেছে গুলিকর, আবু সাঈদের মায়ের হাজারি। সব যেন শব্দ থেকে কবিতা, গানে, ছন্দে তালে আবারও উচ্চারিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। যে বোন মূর্ছা যায় বারবার, আমার বেটাকে মারলো কেন? কবি, কবিতা আর কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা। শুক্রবার ছুটির দিন বিকেলে শতাধিক কবিতা নিয়ে আবৃত্তি শিল্পীরা হাজির হন কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাইয়ে যে আন্দোলনটা আমাদের হলো, ওই সময়ে যে কবিতাগুলো লেখা হয়েছে, সেই শুধুমাত্র সেই কবিতাগুলো এখানে আবৃত্তি করবার জন্য। যে সিচুয়েশনটা গিয়েছে, এই সিচুয়েশনটা আমাদেরকে যেমন আবেগপ্রবণ করেছে, আমাদের যেমন কষ্টটাকে জ্বালিয়েছে, যেটাকে বলা যায়, সেই অনুভূতি থেকে আমি এসেছি। এই সময়টাকে ছেঁকে কবিরা যে শব্দগুলো চাষ করেছেন, সেগুলোই হয়তো মঞ্চে আমরা ফোটাচ্ছি। কবিতার সঙ্গে দেশাত্মবোধক গানেও মুখর হয় শহীদ মিনার প্রাঙ্গণ। শিল্প সাহিত্যে অগ্নিঝরা জুলাইয়ের ক্ষতচিহ্ন, শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখাই উদ্দেশ্য সবার। আমরা যারা খুব সাধারণ আবৃত্তি শিল্পী, আমরা ফেসবুকে যুদ্ধ করেছি, আমরা রাজপথে এসেছি, মিছিল করেছি, আমরা আমাদের কণ্ঠের ব্যবহার করিনি, সেই কষ্টটা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমাদের মূল উদ্দেশ্যই ছিল পুরো জুলাই মাস জুড়ে যে কবিতাগুলো লেখা হয়েছে, সেই কবিতাগুলোই আমরা পরিবেশন করব। এদিন বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বঙ্গীয় সাহিত্য সভার উদ্যোগে উন্মুক্ত কবিতা পাঠের আয়োজন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের কবিতা শিরোনামের এই আয়োজনে
দেশের নানা প্রান্ত থেকে আসা কবিরা নিজের লেখা কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের শেষাংশে গণ অভ্যুত্থানকে সফল করতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান লেখক ফরহাদ মজহার। নিজেকে যখন হাজির করে, যখন বর্তমান হয়, একেই বলা হয় গণতন্ত্র। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নির্বাচিত হলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। বৃহস্পতিবার লাস ভেগাসে ইহুদি রিপাবলিকান দাতাদের এক সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট। তার দাবি, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, তেল আবিবের কোনো অস্তিত্বই থাকবে না, সন্ত্রাসীরা ইসরায়েলিদের নিজ ভূখণ্ড থেকে বের করে দিবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এ সময় তাকে জয়ী করলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকান। ট্রাম্পের এই দাবি নিয়ে কমলার প্রচারণা শিবিরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স, যদিও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী 10 তারিখের প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়েই ব্যস্ত আছেন কমলা। এরই মধ্যে পেনসিলভেনিয়ায় পৌঁছেছেন তিনি, যদিও আগে ইসরায়েলের প্রতি তার সমর্থন আছে বলে জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেত্রী। এদিকে কমলা প্রস্তুতি নিলেও ডোনাল্ড ট্রাম্পের কোনো আগাম প্রস্তুতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভান্স। এর জন্য এক নির্বাচনী প্রচারণে গিয়ে ভান্স দাবি করেন নিজের রেকর্ড সম্পর্কে অবগত আছেন ট্রাম্প। এ সময় কমলাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট না বলে ভাইস প্রিন্সিপাল বলেন ভান্স। প্রথম বিতর্ক ঘিরে পেনসিলভেনিয়া অবস্থান করছেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ। এদিন একটি কাউন্টিতে মেয়েকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। অঙ্গরাজুড়িতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন ওয়ালজ। আগামী 5 নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাহনুল রানা, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।